আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এবারের বাজেটে প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে চেষ্টা করা হয়েছে সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত এই বাজেটে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন, নতুন অর্থবছরের বাজেটে জন আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটেনি। আরাফাত ইসলামের রিপোর্ট। ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ ক্ষমতা গ্রহণের 10 মাসের মাথায় এবার বাজেট ঘোষণা করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গবেষণার গুরুত্ব বিবেচনা এবার এমন এক সময়ে বাজেট দেয়া হলো যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম ঘোষিত বাজেটে এসব সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে নতুন কী ব্যবস্থা নেওয়া হয় সেটি ঘিরে এক ধরনের বাড়তি আগ্রহ ছিল সর্বমহলে। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। বাংলাদেশের আসলে করমুক্ত আয়সীমা যেটা, এই আয়সীমাটা মাত্র 3.5 লাখ টাকা। তো ইনফ্লেশন রেটের সাথে আমার যে মূল্যস্ফীতি, এটার সাথে তো এটা এখন যায় না। এটা কমপক্ষে 5 লাখ টাকা করা উচিত। আমরা চাই নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি, সেগুলোর দাম যেন স্বাভাবিক পর্যায়ে থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আর যেগুলোর মধ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে সেগুলো যেন সহনীয় পর্যায়ে হয়। নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আকারে ছোট বাজেট দিলেও তা বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। একটা জায়গা হলো মূল্যস্ফীতি, আরেকটা হলো আমার কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি, তাই না? তো এখন সেখানে কিন্তু মূল্যস্ফীতির জন্য অনেকদিন ধরে আমরা সুদের হার বাড়িয়ে রেখে চেষ্টা করছি। এখন মূল্যস্ফীতিকে কমিয়ে 6.5 আনতে গেলে হয়তো আমার গ্রোথকে কম্প্রোমাইজ করতে হবে। তো এই প্রবৃদ্ধিটাকে আমরা কতদিন ধরে কম্প্রোমাইজ করব? কারণ আমার তো কর্মসংস্থানও দরকার। সেদিক থেকে আমার মনে হয় যে হয়তো আমাদের মূল্যস্ফীতির যে টার্গেটটা হয়তো সেটা পৌঁছতে না পারতে পারি আমরা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যমাত্রা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের করের বোঝা আরও বাড়িয়ে দিবে। সেই সাথে বেশ কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহলে প্রশ্ন থেকেই যায়, নতুন অর্থ বছরের বাজেট জনগণকে কতটুকু স্বস্তি দিবে? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবির আন্দোলন স্থগিত হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। ঢাকা দক্ষিণ নগর ভবন এখনো তালাবদ্ধ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। ঈদকে কেন্দ্র করে আন্দোলন সাময়িক স্থগিত করার পরও নগর ভবনে ঝুলছে তালা। আজ থেকে সকল সেবা চালুর কথা থাকলেও সকাল থেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ না পাওয়ায় এখনও নগর ভবন বন্ধ বলে জানান সংশ্লিষ্টরা। তবে কেন নগর ভবন এখনও তালাবদ্ধ সে বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কোনো কথা বলেনি। গত 14 মে থেকে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনে তালাবদ্ধ ছিল দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে। কোনো ওয়ে পাইতেছি না, কি করে বুঝতেছি না। আমরা প্রতিদিন অফিসে আসি, একটা দিনও বাদ দেয় না, এসে আমরা বসে থাকি। আমরা তো সবসময় আসতে। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বলতে পারবে, এই বিষয়ে তো আমার জ্ঞান নাই। ঢাকাবাসী যে তালা মারছিল সেটা এখন ঢাকাবাসী ওনারা খুলে নাই তো তালা, এই কারণে হয়তো কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। ঈদের বাকি আর মাত্র 3 দিন, তাই শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ফেনীতে সবগুলো পশুর হাটে জমজমাট দেখা গেছে। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে 113টি পশুর হাট বসেছে। চলছে বেচাকেনা। ক্রেতাদের চাহিদা মাঝারি ও ছোট আকৃতির গরু। হাটগুলোতে দেশি গরু আছে পর্যাপ্ত সংখ্যক। দূর দূরান্ত থেকে ব্যাপারীরাও আসছেন এই হাটগুলো থেকে গরু কিনে নিতে। তবে দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে পশুর হাটগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এবছর 121টি স্থানে পশুর হাট বসেছে। গরু মহিষের পাশাপাশি হাটে পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া। বৈরী আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার হাটে ক্রেতা কম। ফরিদপুরে পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে। এই হাটে অপেক্ষাকৃত ছোট ও মাঝারি গরু ও ছাগলের চাহিদা বেশি।
দর্শক, পশুর হাটের সার্বিক খবর জানাতে রাজধানী ও রাজশাহীতে যাচ্ছি। প্রথমে রাজধানীতে শাহজাহানপুরের পশুর হাটে আছেন সহকর্মী নাজিবুর রহমান, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, হাটে কি পশু আছে বলে মনে হয় আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কাকলি, ঈদের কিন্তু আর খুব বেশি একটা সময় বাকি নেই এবং সে কারণে কিন্তু আজ থেকেই ক্রেতা সমাগম কিছুটা বেড়েছে রাজধানীর হাটগুলোতে। আমরা দুটি হাটে ঘুরেছি রাজধানীতে, যেখানে আসলে দেখেছি যে ক্রেতারা সকাল থেকে এসে ভিড় করছেন এবং তারা বিভিন্ন ধরনের পশু তারা পছন্দ করছেন এবং দাম যাচাইয়ের ক্ষেত্রে তারা যেই অভিযোগটি করছেন সেটি হচ্ছে গত কয়েক বছরের তুলনায় এবার দামটা কিছুটা বেশি, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে উল্টো কথা বলছেন বিক্রেতারা, যেখানে তারা বলছেন যে দাম তারা সহনীয় পর্যায়েই তারা চাচ্ছেন এবং যেহেতু এবার পথে চাঁদাবাজির খুব একটা প্রভাব নেই, সেক্ষেত্রে তারা পশুর দাম সহনীয় পর্যায়ে রাখতে পেরেছেন, এমনটি তারা আমাদের কাছে বলছেন। এবং আপনাদেরকে কিছু দামের ব্যাপারে যদি একটু বলি, যে মাঝারি সাইজের যেই গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 1 লাখ থেকে 1,30,000 এই দাম চাচ্ছে। তার থেকে কিছুটা বড়, সেখানে কিন্তু 1.5 লাখের উপরে গুনতে হচ্ছে ক্রেতাদের। আমরা বেশ কিছু গরু বিক্রি হয়েছে দেখেছি, যেটি মাঝারি সাইজ থেকে একটু বড়, সেগুলো কিন্তু 1,50,000 থেকে 1,70,000 এই দামের মধ্যেই তারা কিনে নিয়েছেন এবং গত কয়েকদিন যেই দাম ছিল তার থেকে কিছুটা আজ বেশি বলছেন ক্রেতারা। তার মূল কারণ বলছেন আজকে ক্রেতা উপস্থিতি অনেকটাই বেশি, যেহেতু ঈদের বাকি মাত্র 3 দিন, সেহেতু কিন্তু এই ধরনের একটি ক্রেতা সমাগমের কারণেই বিক্রেতারা সুযোগ বুঝে দাম বাড়িয়েছেন, এমনটা তারা অভিযোগ করছেন। তবে বিক্রেতারা কিন্তু সেই অভিযোগ নাকচ করছেন। আপনারা যদি যারা ছাগল কিনতে আসছেন তারাও কিন্তু প্রায় 10,000 থেকে 30,000 টাকা গুনতে হচ্ছে বিভিন্ন আকারের ছাগল কেনার ক্ষেত্রে। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টির কারণে কিছুটা হাটে চলাচলে কিছুটা অসুবিধা ছাড়া অন্যান্য সব ব্যাপারে কিন্তু আমরা দেখেছি ক্রেতাদের সন্তুষ্টি রয়েছে এবং বিক্রেতারাও অনেকটাই সন্তুষ্ট এবারের হাটের পরিবেশ নিয়ে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কাকলি, নাজিব, ধন্যবাদ, আপনি সাথে থাকুন। দর্শক, এখন যাব রাজশাহী সহকর্মী সাজুর কাছে। সাজু, রাজশাহী হাটে পশু কেনাবেচা কেমন হচ্ছে এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছে? হ্যাঁ কাকলি, আমি এই মুহূর্তে আছি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট, রাজশাহী বিভাগেরও সবচেয়ে বেশ বড় পশুর হাট, রাজশাহী সিটি হাটে। এই হাটে আমি সকাল থেকে এসে দেখেছি যে এখানে যদিও সাপ্তাহিক হাট 2 দিন বসে, তবে ঈদ উপলক্ষে এখন প্রতিদিনই হাট বসে এবং প্রচুর পরিমাণের গরু এখানে আমদানি হয়েছে। আমরা দেখছি এখানে বিভিন্ন আকারের দেশি গরুর সমাহার এবং ক্রেতা বিক্রেতাদের ভিড়ও আমরা এর মুহূর্তে লক্ষ্য করছি। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন তার সঙ্গে আমি বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তো বিক্রেতাদের যে এটি বক্তব্য, তারা বলছে যে এবারে গতবারের চেয়ে পশুর দাম কম বলছে ক্রেতারা। যে গরু গতবার 1.5 লাখ টাকা বিক্রি করেছে একজন ক্রেতা, সেই গরু এখন সর্বোচ্চ 1,20,000 1,30,000-এর বেশি ক্রেতারা দাম বলতে চালছে না। তো আমি ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে না, এবারে দাম সহনীয় পর্যায়ে রয়েছে পশুর দাম এবং তারা মনে করেন যে এবারে যে পরিমাণ গরু উঠেছে বিশেষ করে এই সিটি হাটে দেশি গরু, এবং সে গরুগুলো ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী গরু এখানে রয়েছে। এখানে বড় গরু রয়েছে, যে গরুগুলো আমরা দেখছি যে 5 লাখ 6 লাখ টাকা দামের গরু রয়েছে, তবে সেই গরুগুলো চাহিদা কিন্তু খুবই কম। আমরা ক্রেতা বিক্রেতাদের সবার সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে এখানে 80,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা দামের যে গরু, সেই সব গরুর চাহিদা বেশি রয়েছে। তো বিক্রেতাদের কথা হলো যে এখানে যে পরিমাণ তারা প্রত্যাশা করছিলেন যেভাবে বিক্রি হবে, সেই তুলনায় এখানে বিক্রি হচ্ছে না। এখানে আরও 2 দিন হাট আছে এবং বিক্রেতাদের আশা যে তারা যে গরুগুলো হয়তো আজকে বিক্রি করতে পারবে না, সেগুলো আগামীকাল এবং পরশু তারা বিক্রি করতে পারবে। এবং আপনি জানেন যে এই হাট থেকে ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চলে গরু যায় এবং আজকেই হয়তো শেষ গরু এখান থেকে ট্রাকে করে ব্যাপারীরা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর একটু তথ্য জানিয়ে শেষ করি, এখানে র্যাব এবং পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জাল টাকা রোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, ছিনতাইকারীরা যেন না থাকে সেই ব্যবস্থা হয়েছে। এবং কিছুক্ষণ পর এখানে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এই হাট পরিদর্শনে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। কাকলি, সাজু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম কুরবানির পশুর হাটের খবর। ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটি কুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন খুলে দেয়া হয়েছে। এতে এই মহাসড়কে ঈদে যানজট থাকবে না, এমন আশা সবার।
ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়। এছাড়া সড়ক 2 লেন থেকে 4 লেনে উন্নীত করায় আগের মতো যানজট নেই বললেই চলে। যানজট নেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। বিস্তারিত জীবন আহমেদের টেস্ট রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের যমুনা সেতু ও সেতু পশ্চিম পাড়ের 22 কিলোমিটার সংযোগ মহাসড়কের চিত্র এমন। মহাসড়কটি 4 লেনে উন্নীত হওয়ায় যানজট নেই বললে চলে। এই বছর ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন খুলে দেওয়া হয়েছে। এতে স্বস্তিতে এ রুটে যাতায়াতকারীরা। যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য মতে 22 কিলোমিটার এই মহাসড়কে প্রতিদিন চলাচল করে 20 থেকে 22,000 যানবাহন। ঈদ মৌসুমে যান চলাচল বেড়ে দাঁড়ায় প্রতিদিন 38 থেকে 50,000। মহাসড়ক 2 লেন থেকে এবার 4 লেন করা হয়েছে, কোনো যানজটের কোনো আশঙ্কা নাই, কিন্তু খুব সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে। 4 লেন রাস্তা হয়েছে, এই জন্য যাত্রীদের যাতায়াত সুবিধা আরও ভালো হবে। এখন আগের মতো যানজট হয় না, এখন ঈদে সামনে ঈদ আছে, এবার মানুষ ভালোভাবেই বাড়ি পৌঁছাইতে পারবে। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন খুলে দেওয়া হয়েছে। এবারের ঈদ নির্বিঘ্নে মানুষ চলাচল করবে, যেহেতু এবারের পশুর হাটের বিষয় আছে, পশু চলাচলের বিষয় আছে, আশা করা যায় এবারে কোনো সমস্যা হবে না। হাইওয়ে পুলিশ বলছে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য তারা কাজ করছে। তৎকল্পে আমরা রাত্রিকালীন টহল ডিউটির সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া গরুবাহী যেসব গরুর বাজার আছে এগুলোতেও আমাদের বাড়তি নজর দেওয়া আছে। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে, তবে নেই কোনো যানজট। যানবাহনের চাপ নেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা নগরীতে জড়ো হয়েছেন 18 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। অংশ নিয়েছেন 87,000 বাংলাদেশি মুসল্লিদের সেবায় তাবর শহর মিনায় দায়িত্ব পালন করবে 18টি টিম। মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। সাদাত শাওনের রিপোর্ট। হজ এমন সুমহান ইবাদত যা মানব জাতিকে ভালোবাসার অভিন্ন সুতায় বেঁধে রাখে। মানুষের ভেতর আল্লাহ প্রেমের এমন অনুপ্রেরণা ও আত্মত্যাগের সৃষ্টি করে যা বিশ্বের নানা জাতি, শ্রেণী, বর্ণ ও অঞ্চলের মানুষের ভেতর পার্থক্য মুছে দেয়। ফলে তারা এক কাতারে সমবেত হয়। মুসলিমদের সে পবিত্র দিন 8ই জিলহজ, পবিত্র হজের আনুষ্ঠানিকতার প্রথম দিন। ইতিমধ্যে তাবর শহর খ্যাত মিনায় পৌঁছেছেন লাখো মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা, যা হজের পবিত্র আবহকে আরও গভীর করেছে। মিনায় ইবাদত বন্দিগিতে রাত যাপন করবেন মুসল্লিরা। হজের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মিনা থেকে 15 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে গমন করবেন মুসল্লিরা। আরাফায় সূর্যাস্ত পর্যন্ত থাকার পর 9 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। এ সময় তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। পরে মিনায় প্রত্যাবর্তন করে শয়তানের উদ্দেশ্যে প্রতীকী কঙ্কর নিক্ষেপ করবেন তারা। পরদিন শুক্রবার পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন হাজিরা। সামর্থ্যবানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র মক্কা নগরীতে প্রায় 18 লাখ মুসল্লিরা হজ পালন করার কথা রয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 87,100 মুসল্লি। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।